আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ডেঙ্গি ফিভার। ডেঙ্গিকে আমরা ব্রেকবোন ফিভারও বলে থাকি এবং 2025 সনে ডেঙ্গি বাংলাদেশে ভীষণভাবে একটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এ পর্যন্ত 1 জানুয়ারি থেকে 2025 15 অক্টোবর পর্যন্ত 56,257 জন রোগী আক্রান্ত হয়েছে, সূত্র ডিজিএইচএস। এবং এর মধ্যে অনেক রোগী মারাও গিয়েছেন এবং টোটাল মৃত্যুর সংখ্যা বলছেন যে 238 জন, হয়তো আরও বেশি হতে পারে। ডেইলি স্টার বলছে গত বছরের তুলনায় এবছর 81% ডেঙ্গু রোগী বেশি। এবং ডেঙ্গু রোগী সাধারণত আমাদের কাছে কীভাবে আসে? আমাদের কাছে জ্বর নিয়ে আসে এবং অনেক টেম্পারেচার নিয়ে আসে, 102 থেকে 104 ডিগ্রি জ্বর, এবং সাথে তার সারা শরীরে ব্যথা, গিঁটে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, এবং সেই সাথে শরীর ম্যাজম্যাজ করা, বমি বমি ভাব, এবং তার শেষ পর্যন্ত তার শরীরে দেখা যায় যে লাল র্যাশ হয়ে গেছে। তখনই আমরা ডেঙ্গি সাসপেক্ট করি। আমরা সাথে সাথে তার ব্লাড, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি এবং NS1 অ্যান্টিজেন এটা করতে পাঠাই। সিবিসিতে দেখা যায় কমপ্লিট ব্লাড কাউন্টে তার প্লেটলেট কাউন্ট কমে যায় এবং NS1 অ্যান্টিজেন টেস্ট পজিটিভ আসে। এবং পজিটিভ যদি আসে তাহলে আমরা বুঝে নিই এটা ডেঙ্গি, ক্লাসিক ডেঙ্গি। এবং এটা এই ধরনের কমপ্লেন যখন নিয়ে আসে এটাকে আমরা ক্লাসিক্যাল ডেঙ্গি বলি। ডেঙ্গি আরও দুরকম আছে, একটা হচ্ছে ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার, একটা হচ্ছে ডেঙ্গি শক সিন্ড্রোম। এখন এই প্লেটলেট যদি কমতে কমতে যদি আরও বেশি কমে যায় এবং 20,000 পর্যন্ত নেমে যায়, তখন এটা আমাদের কাছে অ্যালার্মিং মনে হয়। এবং এটাকে আমরা যদি 10,000-এ নেমে যায় তখন এটা ওয়ার্নিং সাইন। এবং প্লেটলেট কমে যাবার জন্য শরীর তো র্যাশ আসেই, সেই সাথে আমাদের ক্যাপিলারিগুলো ফ্র্যাজাইল হয়ে যায় এবং সেই সাথে ক্যাপিলারি থেকে প্লাজমা লিকেজ হয় এবং প্লাজমা লিকেজ হয়ে এটা সাধারণত অ্যাবডোমেনে অ্যাসাইটিস, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অ্যাসাইটিস ডেভেলপ করে এবং যার জন্য পেটে পানি চলে আসে এবং লিভার ইম্পেয়ারমেন্ট হয়। সুতরাং এইরকম যখন অবস্থা এবং ব্লিডিং হতে থাকে, হয়তো গামে ব্লিডিং, মাড়িতে ব্লিডিং, বিভিন্ন জায়গায় ব্লিডিং হয়, এবং এই ব্লিডিং হওয়ার জন্যে তখন সে আমাদের কাছে আসে যে তার ব্লিডিং হচ্ছে এবং এটা খুবই ওয়ার্নিং সাইন এবং এটাকে আমরা ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার বলি। এবং তার এই যে প্লাজমা লিকেজ হয়েছে যার জন্য তার লিভার ইম্পেয়ারমেন্ট দেখা যায় এবং সেই জন্য আমরা তাকে সাথে সাথে আমরা লিভার ফাংশন টেস্টগুলো করতে দিই, কিডনি ফাংশন টেস্টগুলো করতে দিই এবং সেই সাথে ইলেকট্রোলাইট করার জন্য দিই এবং ব্লাড সুগার টেস্ট করার জন্য দিই। কারণ হচ্ছে যদি ডেঙ্গির সাথে আবার ডায়াবেটিসও থাকে তাহলে তার অবস্থাটা আরও একটু খারাপের দিকে যায়। এবং এই যে ওয়ার্নিং সাইনগুলো যখন থাকে তখন আমরা বলি যে তার প্লাজমা লিকেজ যদি থাকে, উইক পালস থাকে, অ্যাসাইটিস থাকে এবং তার যদি এই সিভিয়ার হেমোরেজ থাকে এবং কোনো অর্গান ইম্পেয়ারমেন্ট থাকে, তখন আমরা এটাকে বলি যে ডেঙ্গু শক সিন্ড্রোমের দিকে যাচ্ছে। এবং যদি 20,000-এর নিচে প্লেটলেট কমে যায় এবং আমরা যখন এই ডেঙ্গি পাই, আমরা প্রতিনিয়ত ডেঙ্গির প্লেটলেট কাউন্ট করতে থাকি এবং করে আমরা প্রতিদিন আমরা ডেঙ্গির প্লেটলেট কাউন্ট করতে থাকি, করে দেখি যে এর প্লেটলেট কাউন্ট 20,000-এর নিচে বা 20,000-এর নিচে কমে যাচ্ছে কিনা। যদি কমে যায় তাহলে আমরা সাথে সাথে তাকে অ্যাডমিশন করে দিই হসপিটালে। এবং হসপিটালে আমাদের চিকিৎসার ক্লাসিক্যাল ডেঙ্গি হোক বা ডেঙ্গি হেমোরেজিক হোক, আমাদের প্রধান উদ্দেশ্য হলো তার জ্বরকে কমিয়ে রাখা প্যারাসিটামলের মতো ওষুধ দিয়ে। এবং যদি তার ডেঙ্গি হেমোরেজিক বা ডেঙ্গি শক সিন্ড্রোমের দিকে যেতে থাকে তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য তার জ্বর কমিয়ে রাখবো এবং সেই সাথে তার ফ্লুইড ম্যানেজমেন্ট, তার ব্লাড ভলিউম যাতে ঠিক থাকে। কারণ এটা যদি ঠিক না রাখা যায় তাহলে আমাদের দেখা যায় যে ডেঙ্গি পেশেন্টগুলোকে আমরা হারাতে পারি এবং সেই জন্য খুব তাড়াতাড়ি এদেরকে হসপিটালে ভর্তি করে দিতে হয় এবং সেই সাথে আমাদের এদের ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে এবং এদেরকে রেস্টে রাখতে হবে। তাহলে আমরা ডেঙ্গির ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। এবং যদি
5 দিনের মধ্যে আসে ডেঙ্গি নিয়ে, আমরা তাহলে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং NS1 অ্যান্টিজেন করি টেস্ট, এবং 5 দিনের পরে যদি আসে তাহলে আমরা ডেঙ্গি IgG IgM টেস্ট করি, এবং এই IgG IgM এর মধ্যে দেখা যায় যে IgM পজিটিভ আসলেই আমরা বুঝতে পারি যে তার ডেঙ্গি হয়েছে। তো সুতরাং তার যদি ডেঙ্গি হয় এবং তার ডেঙ্গি আমরা তাকে ফ্লুইড ম্যানেজমেন্ট করে এবং তার প্যারাসিটামল দিয়ে তাকে আমরা রেস্ট দিয়ে আমরা তাকে ভালো করার চেষ্টা করব। কিন্তু প্রিভেনশন আমরা কিভাবে করব? প্রিভেনশন করার জন্য আসলে মসকুইটো কন্ট্রোল করতে হবে, কারণ আমরা জানি ডেঙ্গি একটি মশাবাহিত রোগ এবং ডেঙ্গি ভাইরাস একটা ফ্লাবি ভাইরাস, এবং এই মশা হচ্ছে অ্যাডিস অ্যাজিপ্টি এবং অ্যাডিস অ্যালবোপিক্টাস। সুতরাং এই মশাকে কন্ট্রোল করতে হবে, এবং একটা ভ্যাকসিন অবশ্য থাইল্যান্ডে আবিষ্কার হয়েছে টাগাডা ভ্যাকসিন, এবং আরও একটা আছে ডেঙ্গা ভ্যাক্স। এগুলো এখনও বাজারে আসেনি, এগুলো আসলে হয়তো কিছুটা আমরা স্বস্তি পাবো। এবং আমাদের ডেঙ্গি কন্ট্রোল করতে হবে লার্ভিসাইড ছিটিয়ে, এবং সেই সাথে আমরা অ্যাডাল্ট মসকুইটোকেও ফগার মেশিন দিয়ে আমরা মেরে ফেলতে পারি। সুতরাং এইভাবে খুব ভালোভাবে আমাদেরকে ডেঙ্গি কন্ট্রোল করতে হবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ডাবের খোসা এবং ফ্লাওয়ার বাস অথবা কমোড অথবা ফ্রিজের নিচে এবং এসির নিচে এখানে যাতে কোনোভাবে পানি না জমে যায়, এবং পানি জমা থাকলে 3 দিনের বেশি, এবং এমনকি ফুলের টবের মধ্যে যদি পানি জমে থাকে তাহলে ডেঙ্গি এই অ্যাডিস মশা ওখানে গ্রো করে ডেঙ্গি হয়ে যেতে পারে। আমাদের মনে রাখতে হবে ডেঙ্গি 4 রকম আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। এবার ডেন 3 দিয়ে বেশি হয়েছে এবং কোনো জায়গায় ডেন 4 দিয়েও হয়েছে। সুতরাং এই ডেঙ্গি বিভিন্ন রকম স্ট্রেইন আছে যেটা দিয়ে হয়, এক এক বছর এক একটা দিয়ে হলে তখন আরও বেশি এটা সিভিয়ারিটি দেখা যায়। সুতরাং আমরা ডেঙ্গিকে প্রিভেনশন করব এবং ডেঙ্গি থেকে বেঁচে থাকব। আপনারা ডেঙ্গি থেকে বেঁচে থাকুন এবং ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।